দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশেই লুকিয়ে আছে এক ঐতিহাসিক স্থান। দক্ষিণেশ্বরে আসা অধিকাংশ দর্শনার্থী মা ভবতারিণীর দর্শন করে ফিরে যান। খুব কম মানুষই দক্ষিণেশ্বরের পাশে এই ঐতিহাসিক স্থানের কথা জানেন, যেখানের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন গভীরভাবে জড়িত। এই স্থানটির সৌন্দর্য বাহ্যিক জাঁকজমকে নয়, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর ইতিহাস ও আধ্যাত্মিক আবহে। এখানে চোখ ধাঁধানো সাজসজ্জার কিছু নেই, কিন্তু যারা শ্রীরামকৃষ্ণের জীবন, সাধনা এবং এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অনুভব করতে পারবেন, তাদের কাছে এই স্থানটির প্রতিটি কোণা গভীরভাবে স্পর্শ করবে। চলুন এই ভিডিওর মাধ্যমে আমি কোন ঐতিহাসিক জায়গার কথা বলছি সেটাও দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে জানবো এখানকার ইতিহাস। এছাড়াও তো কিভাবে এখানে আসবেন, দুপুরের ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সবটা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই আমরা জেনে নিই যে এখানে আমরা কিভাবে আসব। প্রথমে আপনাদের চলে আসতে হবে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছে এখানে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক আছে। তো এখান দিয়ে হেঁটে আপনারা চলে যাবেন একদম মন্দিরের সামনে। আর যারা এতটা হেঁটে যেতে পারবেন না, তাদের জন্য এইখানে নিচ থেকেই দেখবেন, এই স্কাইওয়াকের পাশে নিচ থেকেই টোটো পাওয়া যায়, 10 টাকা করে নেবে আর আপনাদের পৌঁছে দেবে একদম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। তো চলুন, আমরাও এসে গেছি এই স্কাইওয়াক দিয়ে একদম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এবারে মন্দিরে না ঢুকে ঠিক দেখতে পাবেন মন্দিরের বাঁ পাশে এখানে মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তা রয়েছে। তো এই রাস্তা ধরে সোজা একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে পড়বে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল। দেখতেই পাচ্ছেন লেখা আছে যদু মল্লিকের বাগান বাড়ি, ঠাকুরের সাধন ক্ষেত্র। তো চলুন আজকে এই ব্যাপারে আমরা, মানে এই যদু মল্লিকের বাগান বাড়ির সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কতটা জড়িয়েছিলেন, সবটা এই ভিডিওর মাধ্যমেই আজকে আমরা জেনে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন ভোগ প্রসাদের মূল্য দুপুরে হচ্ছে 110 টাকা মাথা পিছু, যেটা এখানে ডোনেশনের কাজে লাগানো হয়। তো এখানে আসলেই দেখতে পাবেন এখানে কুপন দিচ্ছে, তো এখান দিয়ে কুপনটা নিয়ে নেবেন। এছাড়া এখানে ফোন নাম্বারও আছে, এই ফোন নাম্বারে কল করেও আপনারা ভোগের প্রসাদের কুপনের কথা বলতে পারেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে ভোগের প্রসাদের কুপন দেওয়া হয়। আর মন্দির সকাল 6টা দিয়ে খুলে যায়, খোলা থাকে ওই সন্ধ্যা 7:30টা পর্যন্ত। প্রতিদিন এখানে ভোগের প্রসাদ পাওয়া যায়। তো অবশ্যই এরপর দক্ষিণেশ্বরে আসলে মা ভবতারিণীর দর্শন করে পুজো দিয়ে এই জায়গাটায় চলে আসবেন, একটু সময় কাটাবেন, দেখবেন ভালো লাগবে এবং অবশ্যই এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করবেন। দেখতেই পাচ্ছেন চারদিকের পরিবেশটা গাছপালায় মোড়া, সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এসে আপনাদের সময় কাটাতেও খুব ভালো লাগবে, একটা আলাদাই শান্তি রয়েছে, সেটা আসলে তবেই ফিল করা যাবে। তো চলুন মন্দিরের আশপাশটা ঘুরতে ঘুরতে আমরা, যেটা ভিডিও শুরুতেই বলেছি, এই জায়গার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে জড়িত সেই গল্পটা একটু জেনে নিই। যদুনাথ মল্লিকের ঐতিহাসিক বাগানবাড়ি, যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। যদুলাল মল্লিক ছিলেন কলকাতার একজন ধনী জমিদার ও শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। শ্রীরামকৃষ্ণ প্রায়ই এই বাগানবাড়িতে আসতেন। এখানে তিনি ভক্তদের সঙ্গে ধর্ম, ভক্তি ও ঈশ্বর চিন্তা নিয়ে আলোচনা করতেন। যদুলাল মল্লিক ছিলেন শ্রীরামকৃষ্ণের এক একনিষ্ঠ গৃহী ভক্ত। শ্রীরামকৃষ্ণদেব প্রায়ই এখানে এসে ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করতেন। পরবর্তীকালে বিবেকানন্দ সেতু নির্মাণের সময় বাগানবাড়ির একটি বড় অংশ ভেঙে যায়, তবে অবশিষ্ট অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে। বর্তমানে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের তত্ত্বাবধানে একটি সুন্দর মন্দির ও স্মৃতিস্থান রয়েছে। এখানে বহু ভক্ত শ্রদ্ধা জানাতে আসেন। এই হলো সেই মন্দির এবং আপনারা দেখতেই পেলেন এখানে রামকৃষ্ণদেবের একটি মূর্তিও রয়েছে। আর এই হলো মন্দিরের ভিতরটা, যেটা এতক্ষণ আমি আপনাদের দেখালাম। তো চলুন এবার আমরা এই বাগান বাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা জেনে নিই। এখানকার একটি ঘরে টাঙানো ছিল মাতা মেরির কোলে শিশু যিশুর একটি ছবি। সেই ছবির দিকে একাগ্রচিত্তে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে নিমগ্ন হন। এরপর কয়েকদিন তিনি খ্রিস্ট ধর্মের ভাবধারায় সাধনা করেন। মন্দিরের বাঁ পাশেই দেখতে পাবেন এরকম একটা গ্রিলের দরজা রয়েছে। এখানে রয়েছে একটা স্কুল।
যেহেতু এটা একটা স্কুল, তাই দেখতেই পাচ্ছেন সামনে একটা ছোট্ট করে পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। এই স্কুলটিই হচ্ছে এই বাগানবাড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল পরিচালিত স্কুল। এই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী শিক্ষা ও সেবার মাধ্যমে সমাজ কল্যাণ করা। তাই সময়ের সঙ্গে বাগানবাড়ির একটি অংশ শিক্ষা আর সেবামূলক কাজে ব্যবহৃত হওয়া শুরু হয়। আর এই স্কুলটার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মাদার মেরি কক্ষ। এই কক্ষটি বাগানবাড়ির সবচেয়ে পবিত্র ও ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। চলুন সেখানেই এখন আপনাদের নিয়ে যাচ্ছি, কক্ষটা দেখিয়ে আনি। এখানের দেওয়ালেই মাতা মেরির কোলে শিশু যিশুর একটি ছবি টাঙানো ছিল। একদিন শ্রী রামকৃষ্ণদেব এই ছবিটির দিকে গভীরভাবে তাকিয়ে থাকতে থাকতে ভাবাবিষ্ট হয়ে যান। তিনি অনুভব করেন ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছে এবং সেখান থেকে দিবজ্যোতি তার অন্তরে প্রবেশ করছে। এরপর থেকেই টানা কয়েকদিন তার মন সম্পূর্ণভাবে যীশুখ্রিস্টের ভাবনায় নিমগ্ন থাকে। পরে তিনি যিশুর দর্শন লাভ করেন বলে তার জীবনীতে উল্লেখ আছে। এই ঘটনাকে শ্রীরামকৃষ্ণের খ্রিস্ট ধর্ম সাধনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ধরা হয়। আর এই মেরি কক্ষের একটি জানলা থেকে আপনারা মা ভবতারিণীর মন্দিরটি দর্শন করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই যে মেরি কক্ষটা আপনাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখালাম। আর দেখুন, যে ছবিটি দেখে রামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন, এটি হচ্ছে সেই ছবি। এই যে সত্যি এত বৈশিষ্ট্যপূর্ণ একটা জায়গার কথা আমাদের কিন্তু অনেকেরই অজানা, যা আমাদের একদম নাগালের মধ্যেই রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির আমরা প্রায়ই যাই, তার একদম পাশে একটা এত বৈশিষ্ট্যপূর্ণ তাৎপর্যময় ঐতিহাসিক স্থান রয়েছে, সেই সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তাই যদি শুধু চোখের আরাম খুঁজতে আসেন, তাহলে হয়তো এই জায়গাটি আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু যদি মন দিয়ে এই স্থানটিকে অনুভব করার চেষ্টা করেন, এর ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত করেন, তাহলে বুঝবেন এই বাগানবাড়ির প্রকৃত সৌন্দর্য তার নীরবতা, পবিত্রতা ও আধ্যাত্মিক অনুভূতির মধ্যেই লুকিয়ে রয়েছে। এবারে চলুন আপনাদের ভোগ গ্রহণের ঘরটা দেখিয়ে আনি, কোথায় আপনারা গেলে এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মন্দির থেকে আমি একদম সোজাসুজি সামনের দিকে এগিয়ে চলেছি। এখানেই রয়েছে রন্ধনশালা, এখানেই ভোগের প্রসাদ রান্না হয় এবং এই যে চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, এখানে দুপুরের ভোগের প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে আপনারা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন, দেখতেই পাচ্ছেন কোনো অসুবিধা হবে না। চলুন আপনাদের এই ভোগের প্রসাদ যেখানে রান্না হয় রন্ধনশালাটা দেখিয়ে আনি। এটা ঠিক সোজাসুজি এই দিকে দেখতে পাচ্ছেন, ভোগের প্রসাদ এখনও রান্না চলছে। এই যে দেখুন, তো এখানে ভোগের প্রসাদে কি কি নিবেদন করা হয় বা আজকের ভোগের প্রসাদে কি কি রয়েছে, তা চলুন আমরা এনার মুখ থেকেই সরাসরি শুনে নিই। আজকে হয়েছে পাঁপড় ভাজা, খিচুড়ি, পোলাও, আলুর দম, সাদা ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চাটনি, পায়েস। তো দেখতেই পেলেন ভোগের প্রসাদে কি কি আজকে নিবেদন করা হবে এবং এখানে ওই 12টার পরে ভোগ নিবেদন করা হয় এবং তারপর 1টা থেকে দুপুর 3টে সাড়ে 3টে পর্যন্ত ভোগের প্রসাদ বিতরণ করা হয়। সুতরাং তার মধ্যে আপনাদের ভোগের প্রসাদ গ্রহণ করতে আসতে হবে। আর ভোগের কুপন কখন কাটতে হবে সেটা আমি আগেই বলে দিয়েছি, সকাল 9টা থেকে 12টার মধ্যে এসে ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে। এছাড়াও ফোন নাম্বারও দিয়েছি, যেই নাম্বার আপনারা কল করে ভোগের প্রসাদের কুপনের কথা বলতে পারেন। আমার নাম গৌতম মজুমদার। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করি। মন্দির সম্বন্ধে বলতে গেলে ঠাকুর এখানে আসতেন, ওই মাদার মেরি রুমে বসতেন। এখানে স্বামী বিবেকানন্দও এসছেন এবং যেটা আসল কথা সেটা হচ্ছে যে ঠাকুরের যে খ্রিস্ট ধর্মের প্রতি যে আবেগ, যে ভালোবাসা এবং খ্রিস্ট ধর্মের প্রতি যে আসক্তি, সেটা তার এই ঘর থেকেই উপলব্ধি হয়েছে। এইটাই এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম্য। এবং তারপরে এই মন্দিরটা তৈরি হয়। ঠাকুরের যে কল্পতরু উৎসবে হয় আমাদের এখানে, এবং কল্পতরু অবস্থায় যে তার মুদ্রা, তার যে স্ট্যাচু, সেটাই এখানে দেখানো হয়েছে। মোস্টলি এই মন্দিরটা তৈরি হয় 1962-63, যতটুকু শুনেছি। আর
3বার পুজো হয়। আমাদের একটা স্কুলও চলে, আমাদের যে প্রতিষ্ঠানটি। আর আমাদের স্কুলের নাম হচ্ছে সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম। তো আমরা, এটা অনেক পুরনো স্কুল। দ্বিতীয়ত এই মন্দিরে 3বার করে পুজো হয়। সকালবেলা, দুপুরবেলা ভোগ হয়, সন্ধ্যেবেলা পুজো হয়। আর কল্পতরু উৎসব হয়, মায়ের জন্মতিথি হয়, এই ধরনের যা যা অনুষ্ঠান। এবং আমাদের প্রসাদের ব্যবস্থা 12:30 1টা থেকে শুরু হয়। ঠাকুরকে নিবেদন করার পরে তারপর 3টে, 2:30, 3টে অবধি ভক্তরা খান। এই তো এবার আমরা চলে এসেছি ভোগের প্রসাদ গ্রহণ করতে, এবং ভোগের প্রসাদ গ্রহণের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকের মধ্যে, যাতে এই জায়গাটা সম্বন্ধে আরও অনেকে জানতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।